সংকটের মধ্যে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব পেট্রোবাংলার। মূল্যস্ফীতিতে চাপ বাড়ার শঙ্কা, টেকসই সমাধানে দেশীয় উৎপাদনে জোর। টানা কয়েক মাস মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে কমানো হলো নীতি সুধার। অর্থনীতির স্বাভাবিক গতির উল্টো পথে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশিদের ভিসা সমস্যা কাটেনি, বিপাকে আমিরাত প্রবাসীরা। ভুয়া কাগজপত্রই বড় কারণ, শিগগিরই সমাধানের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। খলিল সার্জিও গড় বৈঠকে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদারে ইতিবাচক আলোচনা। রোহিঙ্গা ইস্যুতে মার্কিন সহায়তা অব্যাহত রাখার আহ্বান। রান্নাঘরে গ্যাস নেই, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। দেশজুড়ে যখন সংকট চরমে, ঠিক তখনই গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাড়বে বিদ্যুৎ উৎপাদন ব্যয়, পরিবহন খরচ এবং মূল্যস্ফীতির চাপ। তাদের মতে মূল্য বৃদ্ধি নয়, সংকটের টেকসই সমাধানে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো, সিস্টেম লস কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়া দরকার। তীব্র গ্যাস সংকটে ভুগছে দেশ। সিএনজি স্টেশন থেকে শুরু করে শিল্প, বাসাবাড়ি সব জায়গায় গ্যাসের জন্য হাহাকার। এমন সংকটের মধ্যেই জ্বালানি মন্ত্রণালয়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম ঘনমিটার প্রতি 16 টাকা থেকে বাড়িয়ে 25 এবং যানবাহনে ব্যবহৃত সিএনজি 43 থেকে বাড়িয়ে 65 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। গ্যাসের দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন ব্যয় এবং পরিবহন খরচ বাড়বে, এর ফলে বাড়বে মূল্যস্ফীতি, শঙ্কা বিশেষজ্ঞদের। এখন যদি আবার গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে তো সেটা বিদ্যুৎ উৎপাদন খরচকে বাড়াবে, ফলে আবার বিদ্যুতের ট্যারিফ বাড়ানোর জন্য একটা চাপ তৈরি হতে পারে। সেটা তো ইনফ্লেশনের উপর ইম্প্যাক্ট ফেলবেই, সেই সাথে প্রোডাকশন কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, সব ধরনের জায়গাতে এটার সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট পড়বে। মূল্য বৃদ্ধির এই জায়গা থেকে আমরা আসলে আর বেরোতে পারবো না, স্থায়ী ভালনারেবিলিটি তৈরি হয়ে যাচ্ছে আমাদের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, চুরি অপচয় বন্ধ না করে ব্যর্থতার দায় গ্রাহকের উপর চাপাচ্ছে সরকার। যেখানে সব জায়গাতেই সিস্টেম গেইন হচ্ছে, লো প্রেসারে গ্যাস দিলে প্রেসার কম গ্যাস দিয়ে বেশি বিল করা হয়, তাহলে কি ধরনের মানে লস সেখানে হয়েছে। অবৈধ কানেকশন একদিকে কাটা আরেকদিকে লাগানো হয় এবং সেখানে অবৈধ কানেকশন দিয়ে যে কালো বাজারে গ্যাসের ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে আছে, সেটাকে প্রতিরোধ করতে পারিনি। সংকট সমাধানে অভ্যন্তরীণ উৎস থেকে উৎপাদন বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। টানা কয়েক মাস মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে কমানো হলো নীতি সুধার। এমন সিদ্ধান্তের ফলে অর্থনীতির স্বাভাবিক গতির উল্টো পথেই হাঁটল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, গত মার্চে মূল্যস্ফীতি ছিল 8.71%। এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় 9.04%, আর মে মাসে আরও বেড়ে হয় 9.4%। অর্থাৎ টানা 2 মাস ধরে মূল্যস্ফীতি 9% উপরে আছে। এটি সরকারের লক্ষ্যমাত্রার অনেক উপরে। এমন পরিস্থিতিতেও কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদ হার 10% থেকে কমিয়ে 9.50% করেছে। একই সাথে স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি বা SLF রেট কমিয়ে 11% নির্ধারণ করা হয়েছে। তবে SDF রেট অপরিবর্তিত রাখা হয়েছে 7.50%। নতুন নীতি সুদ হার আগামী 2 আগস্ট থেকে কার্যকর হবে। উত্তাল সময়ের পর বাংলাদেশে নির্বাচিত সরকার এসেছে প্রায় 6 মাস, তারপরও ভিসার সমস্যা কাটছে না। বৈদেশিক মুদ্রা আসার অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাতে এখনও বন্ধ ভিসার দুয়ার। ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, পর্যটক এবং শ্রম 2 ভিসার ক্ষেত্রেই এক অবস্থা। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, এই বিষয়ে কাজ করছে তার সরকার। 2024-এর 5ই আগস্টের পর দীর্ঘদিন বন্ধ ছিল ভারতের ট্যুরিস্ট ভিসা। নির্বাচিত সরকার আসার পর 25শে জুন স্বাভাবিক করা হয় ভারতীয় ভিসা। We are resuming our normal visa applications for tourist visas. কিন্তু এখনও বন্ধ দক্ষিণ এশিয়ার অনেক দেশের ভিসা। ভিয়েতনাম সম্পূর্ণ বন্ধ। ইন্দোনেশিয়ার ভিসা পাওয়া এখন অত্যন্ত জটিল। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের ভিসা পাওয়া আগের চেয়ে দুরূহ। ইউরোপের দেশগুলো তো আগে থেকেই কঠোর অবস্থানে। তবে সবচেয়ে সংকট দেখা দিয়েছে আরব আমিরাতে।
ট্রানজিট ছাড়া দেশটির সব ভিসা বন্ধ। প্রায় 6 বছর ধরে আরব আমিরাতে আছি। আমার কোম্পানিও সব কিছু ঠিক আছে। আমি হঠাৎ করে গত 2 মাসে দেশে আসার পর গত 22 তারিখে দেখলাম আমার ভিসাটা অটো ক্যান্সেল হয়ে গেছে। আমি যখন চিটাং এয়ারপোর্টে গেছিলাম তখন আমি শুনতেছি আমার ভিসা অটো ক্যান্সেল হয়ে গেছে। ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন ভুয়া কাগজপত্রের কারণেই এই দুরবস্থা। এটা যে শুধু ট্যুরিস্টের ক্ষেত্রে তা না, যেমন আমাদের দেশের যারা ওয়ার্কাররা বিভিন্ন ভিসা নিয়ে যায়, এটার সংখ্যাটাও কিন্তু আমরা দেখেছি 1.5-2 বছর ধরে অনেকখানি কিন্তু এটা কমে এসেছে। একদিকে জনসচেতনতা ক্রিয়েট করা, অন্যদিকে সরকারকে যারা এইসবের কাজের সাথে জড়িত স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসে এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, কতখানি কমিয়ে আনা যায়, প্লাস যারা এইসব ক্ষেত্রে যারা লোক পাঠাচ্ছে তাদেরকেও কিভাবে ট্রেন আপ করে স্ক্রুটিনি করা, এই সবগুলো জিনিস আসলে সরকারের উচিত যে প্রপার একটা পলিসি ডেভেলপ করে সেভাবে এগিয়ে যাওয়া। বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ শুরু করেছে সরকার, দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। যেমন আরব আমিরাত, মালয়েশিয়া, এইসব দেশগুলোতে ভিসার বন্ধ আছে এবং বন্ধ থাকার বিবিধ কারণ আছে। ভিসার সমস্যা যাতে দ্রুত সমাধান হয়, ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং সহ বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করছি। অচিরেই অনেক সমস্যা মিটে যাবে প্রত্যাশা তার। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক জোরদারে বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠকের পর এমন মতই জানিয়েছেন দুজন। খলিলুর রহমান আরও জানান, ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্কের অভিমুখ খুবই ইতিবাচক। রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বানও জানান পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক, নতুন সরকারের নতুন কূটনৈতিক কৌশল, এসব বুঝতেই ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফর বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় নেমে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। তবে গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি তিনি। যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিভিন্ন দিক আলোচনা করবে। পরে দুজনের বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমান বলেন, স্বল্প সময় হলেও দুদেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়েই আলোচনা হয়েছে। স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। উই ডিসকাসড অ্যাবাউট জেনারেল ওয়ে ফরওয়ার্ড। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু আলোচনা হয়নি তাই উদ্বেগও নেই। এই অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ বা টেনশন কি আছে? আমি চীন এবং ভারতকে এই বিষয়ে কোনো আলোচনাই হয় না, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দিন থেকেই ঢাকার সম্পর্ক ভালো উল্লেখ করে তিনি বলেন, সম্পর্কের অভিমুখ ইতিবাচক। আগের সরকারগুলোর সাথে তার থেকে এখানকার গুণগত ডিফারেন্সটা কি, সেটা নিয়ে কোনো আলোচনা? আগের সরকার বলতে যদি ইন্টারিম গভর্নমেন্ট বোঝান, তাহলে পরে সেই সম্পর্কের ধারাবাহিকতা আছে। আমাদের সম্পর্কের অভিমুখ অত্যন্ত ইতিবাচক এবং আগামীতে আমরা এটার উপর বিল্ড করব। বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি কেনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দেন সার্জিও গোর। জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক জোরদারে যৌথভাবে কাজ করার বিষয়ে অনেক ইতিবাচক আলোচনা হয়েছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন, সরকারের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ সহ নানা দাবিতে আগামী 5ই আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশ করবে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনের সামনে ব্রিফিংয়ে তথ্য জানান জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার ব্যাংকিং খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ করছে এবং প্রকৃত সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের পথে এগোচ্ছে। তার দাবি, বর্তমান সরকার মানুষের অধিকার রক্ষায় ব্যর্থ। এ সময় হবিগঞ্জ ও সিলেটের সাম্প্রতিক ঘটনা অতীতের ফ্যাসিবাদের পুনরাবৃত্তি বলেও শঙ্কা জানান তিনি। দাবি জানান, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার। আজকে হাহাকার অবস্থা, ঘরে চুলা জ্বলে না, গ্যাসের সংকট, এর আগে তেলের সংকট ছিল, এরপরে চাঁদাবাজি, দুর্নীতির মহোৎসব, দলীয়করণ ইতিহাসের সব রেকর্ড ম্লান করে দিয়েছে। দ্রব্যমূল্য, দলের পদ পদবীধারী লোককেও এখন অ্যাডমিন ক্যাডারে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
তাদেরকে আবার এখানে এনে একটা নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করা হচ্ছে। আর ব্যাংকিং খাত তো আপনারা জানেন অর্থনৈতিক সংকট দিন দিন বাড়তেছে, আর দ্রব্যমূল্য দিন দিন অনেক বেড়ে গেছে। এবার সিলেটের গোলাপগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়া এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। পরে কানাইঘাটে এক সমাবেশে সরকারের কড়া সমালোচনা করেন এনসিপির শীর্ষ নেতারা। ফ্যাসিবাদী ব্যবস্থা, আধিপত্যবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা। মঙ্গলবার হবিগঞ্জে হামলার শিকার হওয়ার পর বুধবারও দিনভর উত্তেজনা ছিল এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে। তবে এ অবস্থার মধ্যেও বৃহস্পতিবার সিলেটে পূর্ব ঘোষণা অনুযায়ী পদযাত্রা শুরু করে দলটি। দুপুরে গোলাপগঞ্জে গণ অভ্যুত্থানে নিহত 7 শহীদের পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় শেষে সিলেটে ফেরার পথে রোষের মুখে পড়ে এনসিপির গাড়িবহর। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা এনসিপি ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এরপর 5 মাইল এলাকায় দ্বিতীয় দফায় হামলার মুখে পড়ে এনসিপির গাড়িবহর। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পুলিশি নিরাপত্তায় সেখান থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যান তারা। এরপর সন্ধ্যায় কানাইঘাটে পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। সমাবেশে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি সন্ত্রাসের পথ বেছে নিলে এনসিপিও তা মোকাবেলার জন্য প্রস্তুত। বাংলাদেশে আপনাকে হয়তো গণতন্ত্র বেছে নিতে হবে, যদি সন্ত্রাস বেছে নেন জানা দেন সকল সন্ত্রাসীদেরকে মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি বাংলাদেশে। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিএনপির সমালোচনা করে বলেন, এনসিপি পরাজিত হলে দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটবে। দুঃখের বিষয়, যারা পাট খেতে ধান খেতে যে সকল সৈনিকেরা এত বছর লুকিয়েছিল, যে সকল সৈনিকেরা জেলের ভিতরে ছিল, লন্ডনে কিংবা শিলংয়ে ছিল, জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের উপরে আবার জুলুম শুরু করেছে। এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ উঠে ছাত্রদলের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার হবিগঞ্জে মামলা দায়ের করে এনসিপি। তাহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। কুড়িগ্রামের ফুলবাড়িতে এনসিপির সাথে যুবদল ও ছাত্রদলের সংঘর্ষে 3 জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার 0 পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হবিগঞ্জে হামলার ঘটনার প্রতিবাদে বিকেলে শহরের বিক্ষোভ মিছিল করে এনসিপি। এ সময় পাল্টা মিছিল করে ছাত্রদল ও যুবদল। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 3 জন আহত হন। এদিকে ছাত্রদল ও যুবদলের দাবি, এনসিপি মিছিল থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। অন্যদিকে এনসিপির দাবি, শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রদল ও যুবদল অতর্কিত হামলা চালায়। 31শে জুলাই স্বৈরতন্ত্রের ভিত কাঁপিয়ে দেয়া হয় মার্চ ফর জাস্টিস কর্মসূচির দিন। সরকারের নির্মম হত্যাযজ্ঞ ও গণগ্রেফতারের মুখে যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন বিচারাঙ্গন ঘিরে সমবেত হয় ছাত্র জনতা। রাষ্ট্রের হাতকড়া ও শৃঙ্খল ভেঙে ফেলার আকাঙ্ক্ষা ধ্বনিত হয় প্রতিবাদী কণ্ঠে। আর ন্যায় বিচার ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে উচ্চারিত হয় সংগ্রামের আহ্বান। 2024 সালের 31শে জুলাই এদিন কর্মসূচির মূল লক্ষ্য ছিল বিচারাঙ্গনের সামনে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে ন্যায় বিচারের দাবি জানানো। সকাল থেকেই হাইকোর্ট এলাকায় জড়ো হতে থাকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে তুলে ধরা হয় দাবি ও প্রতিবাদ। বিচারাঙ্গন ঘিরে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। আন্দোলনকারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। শিক্ষার্থীরা সুপ্রিম কোর্টে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ ও বিজিবি। বাধা পেরিয়ে সুপ্রিম কোর্ট ও আইনজীবী সমিতির সামনে মিছিল করে তারা। এছাড়া চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এদিকে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে জরুরি বৈঠক ডাকেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক ছাত্রলীগ নেতাদের মতামত না শুনে গণমাধ্যমে কথা বলা শুরু করলে তোপের মুখে পড়েন ওবায়দুল কাদের।
এছাড়া ১৪ দিন বন্ধ থাকার পর ৩১শে জুলাই দুপুর ২:৩০টার দিকে খুলে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপ। বঙ্গবন্ধু শেখ হাসিনা এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ, আর আমাদের এগেনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়ায় দিচ্ছ। মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছাত্র জনতার আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। তখন আমরা ধাওয়া পাল্টা দেওয়া করছিলাম। তো একটা পর্যায়ে আমার সাথে আমার যুবদলের একজন ভাই ছিল, উনি সাথে সাথেই শাহাদাত বরণ করেন। এর কিছুক্ষণের মধ্যেই আমি নিজেও গুলিবিদ্ধ হই। আমি আমার আর বন্ধু ছিল ঢাকা কলেজের মিল্লাত, তো বুলেট আমার এই যে গাড়ির মাঝখান দিয়ে ঢুকে আমার এই গালের ডান পাশ দিয়ে বের হয়ে যায়, চাইনিজ রাইফেলের বুলেট। তো আমাদের বিশ্বাস ছিল খুনি হাসিনা বাংলাদেশের মানুষ খুনি হাসিনা থেকে মুক্তি চায়, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফেরত চায়, তাদের বাকস্বাধীনতা ফেরত চায়। এর জন্যই আমরা রাজপথে সক্রিয় ছিলাম। জুলাই আন্দোলনের ধারাবাহিক ঘটনা প্রবাহে দিনটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে ধর্ষণ এখন যেন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের চেষ্টা বা ধর্ষণের পর হত্যা ঘটেই চলেছে। বিচারের দীর্ঘসূত্রতা এই ব্যাধির বিস্তারে বড় ভূমিকা রাখছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কারণ পরিসংখ্যান বলছে মাত্র ১.৫ থেকে ২ ভাগ মামলার সাজা সম্পন্ন হয়েছে, আর বাকি সব ঝুলছে। আবার খুব আলোচিত না হলে মামলায় গতিও পাচ্ছে না। সন্তান মানুষ করে কত কষ্ট বাপ মা, কেউ কি চায় যে এইভাবে সন্তানটা মারা যাক? যে বয়সে হেসে খেলে কাটানোর কথা তখনই পৈশাচিক থাবা। কুমিল্লার তনু, মাগুরার আসিয়া বা রাজধানীর সামিয়ার মতো কোমল প্রাণগুলো শিকার হলো চরম নিষ্ঠুরতার। অকালে জীবন দিতে হলো তাদের। ১১ বছরে ভিটে মাটি বেচে নিঃস্ব তনুর পরিবার। আর রায়ের ৫ মাস পেরোলেও ফাঁসি কার্যকর না হয় আসিয়ার মায়ের সঙ্গী কেবলই চোখের জল। ফাঁসির রায় হইল কিন্তু কার্যকর তো এখনো হইল না। তারা এখনো দুনিয়ার আলো দেখতেছে, সবকিছু করতেছে, কিন্তু আমি তো আমার আসিয়ারে পাইনি ফেরত। আজকে যদি সঠিক বিচার করতো সরকার, তাহলে হয়তো মনে হয় আর কোনো শিশু এরকম মারা যেত না। সাধারণ ধর্ষণের মতো ঘটনাগুলোতে কেবল গণমাধ্যম বা সামাজিক চাপ তৈরি হলেই নড়ে চড়ে বসে রাষ্ট্রযন্ত্র। তাই সব ঘটনার নিয়মিত তদারকি ও দ্রুত বিচারের মাধ্যমেই এই অপরাধের লাগাম টানার তাগিদ আইন বিশ্লেষকদের। ইজ্জতহানি, সম্ভ্রমহানি এটা অন্য কোনো অপরাধের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, কিন্তু যে ঘটনা ঘটাচ্ছে তার সাথে আবার কোনো লজ্জা শরমের ব্যাপারটা আমরা জড়াচ্ছি না। বিচার ব্যবস্থার মধ্যেও যদি কোনো উদ্যোগটা আসে, এখানে সব পক্ষকে সম্মিলিতভাবে এখানে এক জায়গায় এনে তারপর কাজগুলো করা দরকার। এটা মনে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া যেতে পারে, নারী শিশু মন্ত্রণালয় থেকে নেওয়া যেতে পারে, আইন মন্ত্রণালয় থেকে নেওয়া যেতে পারে। আইনে ১৮০ কার্যদিবসের মধ্যে ধর্ষণ মামলা তদন্ত শেষে বিচার শুরুর বাধ্যবাধকতা থাকলেও পরিস্থিতি ভিন্ন। প্রায় ৪৭ লাখ বিচারাধীন মামলার বিপরীতে মাত্র ২,০০০ বিচারক থাকায় দশকের পর দশক ঝুলে থাকছে বিচারের কাজ। ১০ বছর আগের মামলা এখন শুনানি হচ্ছে, তাহলে এখন যেই মামলাগুলো আসবে সেটা হয়তো আরো ১০-১২ বছর পরে স্বাভাবিক প্রক্রিয়ায় হলে। মামলার সংখ্যার তুলনায় বিচারকের সংখ্যা এত কম, রাত দিন ২৪ ঘন্টা করলেও এই লক্ষ লক্ষ মামলা শেষ হবে না। মামলা অনুপাতে তো বিচারক নিয়োগ দিতে হবে। মানবাধিকার কর্মীর মতে সাধারণত ভয়, সামাজিক ভীতি আর প্রভাবশালীদের চাপের মুখে অধিকাংশ ঘটনা আদালতেই পৌঁছায় না। কঠিন যে একটা বার্তা যাবে যে এই ধরনের অপরাধ করে কেউ পার পাবে না, সেটি আসলে সেইভাবে সেই বার্তাটি যেতে পারছে না বা যাচ্ছে না। শক্তি প্রয়োগ করে সমঝোতা করুক আর অর্থ দিয়ে সমঝোতা করুক, সেটি মূলত বিচার প্রক্রিয়ায় একটা বড় ধরনের দুর্বলতা বা বাধা হয়ে আসছে। এমন বাস্তবতায় বিচারিক গতি বাড়াতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও প্রক্রিয়া ঢেলে সাজানোর প্রতিশ্রুতি সরকারের। দীর্ঘসূত্রিতার ব্যাপারটা আমরা অ্যাড্রেস করেছি ইতিমধ্যেই। আপনার বিশেষ শিশুর প্রতি সহিংসতা, নারী ও শিশুর প্রতি সহিংসতার ট্রাইব্যুনাল নামে আরেকটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আমরা এখানে বিশেষ পিপিও দিচ্ছি এই মামলাগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করায়। অপরাধ বিশেষজ্ঞ বলছেন বিচারের দীর্ঘসূত্রতা আর সাজা না হওয়ার সুযোগে অপরাধীরা আরও দুঃসাহসী হয়ে উঠছে। যত মামলা হয় শিশু ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ড, এর মামলাগুলোর মধ্যে মাত্র 2% মামলা 5 থেকে 10 বছরের মধ্যে সেটা বিচার সম্পন্ন হয়। এই প্রেক্ষাপটে যে কার্যকর করা যাচ্ছে না বা আমাদের দেশে আমরা করতে পারছি না, এটাই এই ধরনের অপরাধ মনস্ক ব্যক্তি যারা রয়েছে তাদের এই ধরনের অপরাধ করার ক্ষেত্রে তারা প্ররোচিত হয় বা প্রভাবিত হয়।
দুর্বল তদন্ত, আইনের জটিল সব ফাঁকফোকর দিয়ে বাইরে থাকছে বেশিরভাগ অভিযুক্তরা। জ্যামিতিক হারে বাড়তে থাকা ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ন্ত্রণে দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার তাগিদ বিশ্লেষকদের। সানি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 140 কোটি টাকার প্রকল্প বদলাতে পারেনি যশোরের ভবদহ এলাকার বাসিন্দাদের ভাগ্য। জুলাইয়ের প্রবল বর্ষণে মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও খুলনার ডুমুরিয়ার অর্ধশতাধিক গ্রাম পানিতে থই থই। হাঁটু থেকে কোমর সমান পানিতে বন্দী হয়ে কাটছে হাজার হাজার পরিবারের মানবেতর জীবন। প্রকল্পের টাকা কি তাহলে জলে গেল, এমন প্রশ্ন তুলছেন বাসিন্দারা। পানির নিচে ভিটেমাটি, স্কুল, কলেজ, মন্দির, মসজিদ আর শত শত বিঘার ফসল ও মাছের ক্ষেত। রাস্তাঘাট ডুবে, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। চরম মানবিক সংকটের এই চিত্র দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভবদহ অঞ্চলের। টানা বর্ষণে এই বিলের পানিতে তলিয়েছে যশোরের মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও খুলনার ডুমুরিয়ার অর্ধশত গ্রাম। অপরিকল্পিত স্লুইস গেট, নদী ভরাট আর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে হাজার হাজার পরিবারের এই জীবনযুদ্ধ চলছে প্রায় 4 দশক ধরে। ভবদহের অভিশাপ মুছতে গেল বছর প্রায় 140 কোটি টাকা ব্যয়ে 5টি নদী পুনর্খননের কাজ শুরু হয়, যা এখন শেষ পর্যায়ে। তবে এরপরও চলতি বর্ষায় সেই চিরচেনা দৃশ্য কেবল আক্ষেপই ঝরাচ্ছে বাসিন্দাদের কণ্ঠে। গাঙের পানি এসে আমাকে সবকিছু ভাসিয়ে যাচ্ছে, বাচ্চা কাছে অনেক কষ্টে আছি। 2-300 ঘর পানি বন্ধ হয়ে আছি এবং আমরা খুব দুঃখ কষ্টের ভিতর দিয়ে আছি এই পানি ওঠাতে। অব্যবস্থাপনার কারণে প্রকল্পের সুফল মিলছে না বলে দাবি ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টার। বিলে জোয়ারধারা চালু করে নদীর প্রাকৃতিক গতিপথ না ফেরালে সংকট থেকে মুক্তি নেই, এমনটাই বলছেন তিনি। আমরা বলেছিলাম নদী কাটা আর টিআরএম একসাথে যুগপৎ করতে হবে। ইতিমধ্যেই যে নদী কাটা হয়েছিল সেটা ভরাট হয়ে গেছে এবং যে বাঁধ দেওয়া হয়েছিল বাঁধও পরিপূর্ণভাবে অপসারণ করা হয়নি। এই যে উদ্ভূত পরিস্থিতি, এর জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বহীনতা প্রধানত দায়ী। সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না। জুলাইয়ের অবিরাম বর্ষণ ও লঘুচাপের ধাক্কায় যশোরের ভবদহ অঞ্চলে আবারও নেমে এসেছে সেই চেনা আতঙ্ক। এ অভিশাপ থেকে কবে মুক্তি মিলবে বাসিন্দাদের মনে, সে প্রশ্ন দেখা দিলেও প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ড কেউই এ বিষয়ে কথা বলতে রাজি নয়। ডিবিসি নিউজ ডেস্ক। একই শিক্ষার্থী অথচ নাম আছে 2 শিক্ষা প্রতিষ্ঠানে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে উপবৃত্তি, বিনামূল্যের বই, মিড ডে মিল সহ বিভিন্ন সরকারি সুবিধা নিলেও ক্লাস করছে কিন্ডারগার্টেনে। গাইবান্ধার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিলেছে এমন অনিয়মের তথ্য। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বুজরুক রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী মুনতাহা মেজদাবিন ও দ্বিতীয় শ্রেণীর জোবাইর ইসলাম মণ্ডল। তবে এই বিদ্যালয়ের শিক্ষার্থী হলেও তারা ক্লাস করেন আশরাফুদ্দিন কিন্ডারগার্টেনে। আমাদের এখানে প্রথম শ্রেণীর বাচ্চাটি ভর্তি আছে হচ্ছে মেহেজাবিন মুনতাহা নামে। ও গত 3 মাস আগে আমাদের এখানে ভর্তি হয়েছে এবং নিয়মিত ক্লাস করছে, তবে গত 3 দিন থেকে অনুপস্থিত। মাহফুজ মণ্ডল আর হচ্ছে মেহেজাবিন মুনতাহা, এরা শিশুশ্রেণী থেকে শিশুশ্রেণীতে আমার এখানে ভর্তি হয়েছে। শিশুশ্রেণী পড়ছে, 1 পড়ছে, কেউ এখন 2-তে গেছে। শুধু এই 2 শিক্ষার্থী নয়, অনুসন্ধানে জেলায় দ্বৈত ভর্তির এমন আরো অনেক তথ্য মিলেছে। বিস্ময়করভাবে কিছু ক্ষেত্রে এসব শিক্ষার্থীর অভিভাবকরা আছেন সরকারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্বে। অভিভাবক আমাকে কল্পলতা স্কুলের একটা ছাড়পত্র এনে দেয়, প্রত্যয় এনে দেয়, তো ওইটার বলেই আমি আর কি বাচ্চাটাকে এখানে রাখছি। সরকারি সুবিধাভোগের জন্যই এমন কাণ্ড বলছেন স্থানীয়রা। এতে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারের পাশাপাশি প্রকৃত দরিদ্র শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে সরকারি সুবিধা থেকে। আজকে 5 দিন ধরে আমার বাচ্চা এই স্কুলে আসে না। কোনো বাচ্চার হোম ভিজিট করেন না, ওনারা নিয়মিত কোনো হোম ভিজিট করেন না। এই অনিয়মে অভিভাবকদের নৈতিক অবস্থানের বিষয়ে উঠেছে প্রশ্ন। সরকারি শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য যাতে ব্যাহত না হয় তা নিশ্চিতের দাবি সচেতন মহলের। শিশুদেরকে একটা স্কুলে পড়াচ্ছি শুধুমাত্র বৃত্তির জন্য আর একটা স্কুলে নিয়ে যাওয়া কাজটি ওর শিশু মনে একসময় প্রভাব ফেলবে এবং আমি মনে করি যে এটা সুস্থ কোনো চিন্তা নয়। যারা মনিটরের দায়িত্বে প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, এই তাদের দায়িত্ব যে এই অনিয়মগুলোকে রোধ করা। একই সঙ্গে স্কুলের ম্যানেজিং কমিটি আছে, আমাদের সমাজের যারা সচেতন মহল আছে, তাদেরকেও এই বিষয়টি খেয়াল করতে হবে। এ বিষয়ে তদন্ত চলছে, সত্যতা মিললে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার।
উপজেলা শিক্ষা অফিসারকে বলা হয়েছে, সে তদন্ত করেছে। পদক্ষেপে আমরা গত বছর প্রধান শিক্ষকদের সাথে কথা বলেছি, বারবার সতর্ক করেছি, লিখিতভাবে চিঠিও দিয়েছি তাদের প্রত্যেককে। এরপর অভিযোগ পেলে আমরা শাস্তি দেব। তদন্ত যেন স্বচ্ছ হয় তা নিশ্চিতের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। চেক প্রজাতন্ত্র জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে শুধু মানুষই নয়, বিপাকে পড়েছে প্রাণীরাও। এমন পরিস্থিতিতে রাজধানীর প্রাগের একটি চিড়িয়াখানা নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। পোলার বিয়ারদের প্রচণ্ড গরম থেকে স্বস্তি দিতে তাদের এনক্লোজারে ছড়িয়ে দেওয়া হয়েছে কয়েক টন বরফ। বরফে গড়াগড়ি আর খেলায় মত্ত দুই মেরু ভাল্লুক। তীব্র গরমে স্বস্তি দিতে দুই পোলার বিয়ার ভাইয়ের জন্য অভিনব উদ্যোগ নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বলছি দুই ভাল্লুক বা পোলার বিয়ার ভাই গ্রেগর আর অ্যালিউটের কথা। গরম থেকে রেহাই দিতে তাদের এনক্লোজারে দেওয়া হয়েছে কয়েক টন বরফ, সাথে আছে ঠান্ডা পানীয়। আর তাদের এসব খেলাধুলা উপভোগ করছেন দর্শনার্থীরাও। আগের বছরগুলোর মতো এবারও আমরা পোলার বিয়ারের জন্য প্রায় 3 টন বরফ এনেছি। গরমের দিনে এটি তাদের শরীর ঠান্ডা করে। এ বরফ শুধু তাদের শরীর ঠান্ডাই করছে না, বরং তাদের শারীরিক ও মানসিক উদ্দীপনা বাড়াচ্ছে। পুরো গ্রীষ্মকাল জুড়েই আমাদের এই ব্যবস্থা অব্যাহত থাকবে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় প্রাগের তাপমাত্রা এখন 33 ডিগ্রি সেলসিয়াস। সামনে এটি 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার কথা রয়েছে। আর তাই তারা যেন গরমে একটু আরামে থাকে তার একটি ছোট্ট চেষ্টা মাত্র। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।